সেদিন তুই চলে কেন গেলি? মেজাজটা খারাপ কার না কার হবে, একই তো। আগের অনেক খারাপ ব্যবহার, আর আজকে কোনো রকম অপবাদ ছাড়াই মারলো। একটা ম্যাডামকে মারলাম। আপনার এইসব কিছুর কারণেই না এখন আর আমি আসি নাই। আপনি ভাবিয়েন না যে আমি এখন আপনার সেক্রেটারি আছি। আপনি আমাকে যা বলবেন তাই সবকিছু শুনবো, আর আপনি যখন তখন আমাকে মারবেন সেই সব আমি সহ্য করব। আগে করতাম মাকে বাঁচানোর জন্য। এটা বলে চলে আসলাম। জান্নাত ম্যাডাম আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আপনি এখন বুঝবেন যে আঘাত করলে তার কতটা কষ্ট হয়। চলে আসলাম। আগে যেখানে জান্নাত ম্যাডামের বাড়িতে থাকতাম সেখানে গেলাম, গিয়ে রুমে বসলাম। ম্যাডাম, আমি এখন আপনাকে বুঝাবো যে গরিবরাও মানুষ, তাদেরকে অকারণে গায়ে হাত তোলা এটা আমি আপনাকে বুঝিয়ে ছাড়বো। সানজিদার কথা খুব মনে পড়তেছে। আমাকে কেন সানজিদা ভুল বুঝলো? আমি তো কোনো কিছুই করি নাই। সানজিদার সাথে শুধু জান্নাত ম্যাডামের জন্য সানজিদাকে ভালোবাসার অভিনয় করেছি। বলছি, জানি না সানজিদা আমাকে এখন কেন ইগনোর করতেছে। বেশ কিছুক্ষণ পর আঙ্কেল আসলো আমার রুমে। জনি কি করতেছ? তেমন কিছু না আঙ্কেল। ও শোনো, তাহলে জান্নাতের সাথে এক জায়গায় যাও তো। জি না, মানে কোথায়? জান্নাত বলেনি তোমাকে? তুমি রেডি হয়ে জান্নাতের রুমে যাও, কেমন? ওকে। তারপর আঙ্কেল চলে গেল। আমি রেডি হয়ে জান্নাত ম্যাডামের রুমের কাছে গেলাম। গিয়ে, ম্যাডাম আসতে পারি? আমি ভিতরে গেলাম। গিয়ে দেখি ম্যাডাম বসে আছে রেডি হয়ে। কোথায় যাবেন? আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। কি হলো, কিছু তো বলুন। কোথায় যাবেন? আসো আমার সাথে। আপনার যেহেতু ফালতু জায়গায় যাবেন, সেখানে যাবার আমার কোনো ইচ্ছাই নাই। আর আঙ্কেলের কারণে শুধু যাচ্ছি। বেরিয়ে গেল। আমি যতটা সম্ভব জান্নাত ম্যাডামকে এড়িয়ে চলছি। ম্যাডাম গাড়িতে চড়লেন। আমি গাড়িতে চড়ে চালাতে লাগলাম। আমার দিকে ম্যাডাম তাকিয়ে আছে। জানি না কিসের জন্য তাকিয়ে আছে। কোথায় যাবেন বলুন? তারপর এক জায়গায় আমাকে গাড়িটা থামাতে বলল। আমি থামালাম। তারপর নামলাম। ম্যাডামও নামলো। তারপর ম্যাডাম আমার কাছে আসলো। এসে, চলো ওই দিকটায় যাব। আমি বুঝি না যে মেয়ের 2 দিন আগে আমার সাথে খারাপ ব্যবহার করছে, আজ সেই মেয়ে আমার সাথে ভালো ব্যবহার করতেছে। আমি যেতে থাকলাম ম্যাডামের সাথে। কিছু দূর যেতেই, জনি দাঁড়াও, তোমার সাথে কথা আছে। জি বলুন, কি বলবেন? আমি তোমাকে ভালোবাসি জনি। ভালোবাসার মানে আপনি কি কিছু বুঝেন? হুট করে ভালোবাসি বলে দিলেন। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আপনি তো 2 দিন আগেও আমাকে দেখতে পারতেন না। 2 দিন আগেও আমার সাথে কুত্তার মতো আচরণ করছেন, আর আজকে বলতেছেন ভালোবাসি। এটা কেমন কথা? নাকি আমাকে অপমান করার আরেকটা নতুন চাল? না প্লিজ, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। তাই তো তোমাকে সানজিদার সাথে মিশতে দিতাম না, কথা বলতে না করতাম। আমি এখনো সানজিদাকে ভালোবাসি। জানি না সানজিদা আমাকে ভালোবাসে কিনা। আমি কোনোদিনও এটা হতে দিব না। সানজিদাকে কোনোদিনও তোমার কাছে আসতে দিব না। আপনি তাছাড়া আর কি পারেন? আমি কোনো দিন আপনাকে ভালোবাসবো না। আমি সবকিছু করতে পারি। আপনি কি করতে পারেন জানা আছে। কথায় কথায় শুধু গায়ে আঘাতটাই করতে পারেন। চলুন, আমার কাজ আছে, না হলে আমি চলে গেলাম। আমার কথার উত্তর না পেয়ে আমি যাব না। আপনি কি জানেন, আপনার সাথে কথা বলতে আমার ইচ্ছা করে না। জীবনে আমি সব হারিয়েছি, আর কোনো কিছু হারাতে চাই না। এই নিন গাড়ির চাবি। আমি চাবি দিয়ে কি করব? জানি না, আপনি থাকেন, আমি গেলাম। চাবিটা জান্নাতের হাতে দিয়ে চলে আসতে লাগলাম। এখন জান্নাত ম্যাডামকে দেখলেই রাগ ওঠে। জান্নাত ম্যাডাম, আপনি জেদের কারণে আগে যা কিছু করছেন তার জন্য আপনি অনেক কাঁদবেন। রাস্তা দিয়ে হাঁটতেছি। জান্নাত ম্যাডামদের বাড়িতে থাকা যাবে না। আমার যে এখন একটা কাজ করতেই হবে। কোথায় চাকরি পাই? এইচএসসি পাশের কি তাতে কোনো চাকরি পাবো? আমি অনেক ভাবতেছি। ভাইয়া, ভাইয়া, তুমি এমন কেন? আমি তার দিকে তাকাই, দেখি সেদিনকার মেয়েটা তার মায়ের জন্য কান্না করতেছিল। জি আপু, আর আমি কেমন? আমার মাকে বাঁচালে, আর তুমি তো আমাদের বাড়িতে গেলে না কেন? আপু, তোমার নামটা কি? আমার নাম মিষ্টি। মিষ্টি আপু। তোমার মা এখন কেমন আছে? ভালো আছে। আজকে চলো আমাদের বাসায়, আম্মু তোমাকে দেখবে। না আপু, আরেকদিন যাবানি, কেমন? না না, চলো আজই যেতে হবে।
তুমি একা কেন? রাস্তায় তোমার তো কোনো ক্ষতি হয়ে যেতে পারে। আপু আসছে, আমি তোমাকে দেখে দৌড় দিয়া তোমার কাছে আসছি। তাহলে তো তোমার আপু তোমাকে খুঁজতেছে। চলো তোমাকে বাড়িতে দিয়ে আসি। আচ্ছা চলো ভাইয়া। মিষ্টির সাথে গেলাম। মিষ্টির বাড়িতে গিয়ে কান্না শুনতে পাই। মিষ্টি তখন দৌড় দিয়া রুমের ভিতরে যায়। মিষ্টিকে তার আপু দেখে। তুই কই গেছিলি আমাকে না বলে? আপু আমি না, সেদিন সেই ভাইয়াকে দেখি, তাই তো তার কাছে গিয়েছিলাম। আর বাহিরে ভাইয়া দাঁড়িয়ে আছে। কই দেখি। তখন মিষ্টির বোন বাইরে আসে, আমাকে দেখতে পাই। জনি তুমি কেমন আছো? জি আছি মোটামুটি ভালো। আপনি কেমন আছেন আপু? ভালো আছি, ভিতরে আসো। আমি ভিতরে গেলাম। আমাকে বসতে দিল। মিষ্টি এসে আমার পাশে বসলো। আমি আর মিষ্টি বসে কথা বলতেছি। তখন দেখি মিষ্টির মা আমার সামনে। আমি তখন দাঁড়িয়ে যাই আর বলি, আন্টি কেমন আছেন? বাবা ভালো, তুমি কেমন আছো? ভালো আছি। আপনার শরীর এখন কেমন? ভালো বাবা। তারপর আন্টির সাথে কিছুক্ষণ কথা বলিলাম। আজ তাহলে আমি আসি, আমার না কিছু কাজ আছে। কি বলো, আসলেই কিছুক্ষণ হলো না, যেতে পারবে না? না না, আমাকে যেতে হবে। একটা চাকরি দরকার তো, তাই। কার চাকরি দরকার? না মানে আপনি কেমন আছেন? ভালো, তুমি? আর তোমার চাকরি দরকার? তুমি কোথাচ্ছ? আমি তোমাকে আজই চাকরিতে নিয়ে দেব। না মানে। আরে মানে ছাড়ো। আর এখন আমাদের সবার সাথে খাবার খাবে, তারপর আমার সাথে চলো, তোমার চাকরি নিয়ে দিব। আচ্ছা। তারপর সবাই মিলে খেয়ে নিলাম। জনি তাহলে চলো আমার সাথে। আর তুমি কোন পর্যন্ত পড়ালেখা করেছো? জি এইচএসসি পাস। ওকে, তাতেই হবে। যাও জনি। কেমন? আমি তার সাথে আসলাম। গাড়িতে করে যাচ্ছি। তাড়াতাড়ি এসে পড়লাম অফিসে। আমাকে সাথে করে নিয়ে গেল। নিয়ে গিয়ে একেবারে তাদের বসের রুমে নিয়ে গেল। আসতে পারি স্যার? জি আসুন। তারপর আমাকে নিয়ে বসের রুমে যায়। স্যার একটু দরকার ছিল। বলুন। আমি তাদের বসের কণ্ঠটা শুনে, এটা কে? চিনা চিনা লাগতেছে। ভাইয়ার বসকে, কিন্তু মনে করতে পারতেছি না। আর তার বস উল্টো দিকে ঘুরে আছে। যখন তিনি সামনের দিকে ঘুরলো, আমি তাকে দেখে অবাক, সেও আমাকে দেখে অবাক। আরে জনি তুমি এখানে? না মানে আঙ্কেল আপনি। আমি তো আঙ্কেলকে দেখে অবাক, কেননা সে হলো সানজিদার বাবা। তা কি জন্য আসছো? স্যার আপনি জনিকে চেনেন? চিনি তো। আর জনের একটা চাকরি দরকার, তাই তো। আপনি যান আপনার কেবিনে, আমি জনির সাথে কথা বলতেছি। ওকে জনি, আমি যাই, কেমন? তুমি থাকো। তারপর চলে গেল। জনি তুমি চাকরি করবে? জি চাকরি করব, যদি দিতেন। দিব না কেন? আর তুমি কম্পিউটার চালাতে জানো? পারি। ওকে, তাহলে তোমাকে দেওয়া যায় সেই পদে। কাল থেকে আসবে অফিস 9টার সময়। জি ঠিক আছে। আর শোনো, কালকে আসলে সোজা 203 নাম্বার রুমে গিয়ে জেনে নিবে যে তোমার কি কাজ। আমি তারপর আঙ্কেলের রুম থেকে চলে এসে ভাইয়াকে খুঁজতে থাকি। তাকে পেয়ে কথা বলে চলে আসি। কাল থেকে চাকরি করব। আবার সানজিদার সাথে দেখা ও করা যাবে। আঙ্কেলের কাছ থেকে শোনা যাবে সানজিদা এখন কোথায়। সানজিদা যে আমাকে এখন ঘৃণা করে, সেটা দূর করব। সানজিদার কাছ থেকে যে সেদিনকার সকল কথা ছিল, সব জান্নাতের বলে দেওয়া। জান্নাত ম্যাডামের বাড়িতে চলে আসলাম। এসে মায়ের রুমে গেলাম। গিয়ে দেখি মা বসে আছে, সাথে আঙ্কেল জান্নাত দুজনেই আছে। জান্নাত তার মাকে জড়িয়ে ধরে আছে, আঙ্কেল পাশে বসে আছে। আমি তখন ভিতরে যাই। আঙ্কেলের একটা ফোন আসে। তখন আঙ্কেল ফোনে কথা বলার জন্য বাইরে যায়। মা আমাকে দেখে বলে, বাবা কই গিয়েছিলি? এই তো মা, একটা কাজে। তুমি এখন কেমন আছো? ভালো রে বাবা, আয় আমার কাছে আয়। মায়ের কাছে গেলাম। গিয়ে মায়ের পাশে বসলাম। মা আমার মাথায় হাত রাখলো, তারপর মুখটা বোলাতে লাগলো। আহ! কি হয়েছে বাবা? না মানে কিছু না মা। বল না কি হয়েছে বাবা? না মানে মা, গালে ব্যথা। ও আয় বাবা। জান্নাত ম্যাডাম তখন আমার দিকে তাকিয়েছিল। আচ্ছা বাবা, গালে এমন ব্যথা তুই কেমনে পেলি? আমি যখন হাসপাতালে ছিলাম তখন তুই আমার সাথে দেখা করতে যাইতি, তখনই দেখতাম তোর শরীরে কোনো না কোনো আঘাতের চিহ্ন। না মানে মা। বল বাবা কেমনে হলো তোর এরকম অবস্থা? কয়দিন আগে দেখলাম তোর মুখে অনেকটা মায়ের আঘাত, মনে হয় কেউ জুতা দিয়ে তোকে আঘাত করছে। না মানে মা, তেমন কিছু না, তেমন কিছু না।
আর তারা যে আমাকে আঘাত করছে তার জন্য তো তোমাকে বাঁচানোর টাকা দিয়েছে। যদি না দিত সেই সময় তাহলে কেমনে জোগাড় করতাম? আর আমি তো টাকার জন্যই তাদের কাছে গিয়েছিলাম আর বলছিলাম যে তাদের কথার অবাধ্য হব না, তাই তো আমাকে তারা টাকাটা দিয়েছে, তা না হলে তো দিত না। তাই বলে এমন করে কেউ মারে? না জানি সেই কি এমন জেদি। মা থাক না সেই সব কথা। তার পরের দিন সকালে আমি রেডি হয়ে আছি, এখন অফিসে যাব। আজ নতুন জয়েন করব, বেরোতে যাব। ওই যাও তুমি? ওহ আপনি? যেখানে যাই সরুন তো আমার সামনে থেকে। আমি ম্যাডামকে আর কোনো কথা বলতে না দিয়ে চলে আসি, এসে অফিসের দিকে যাই, তারপর অফিসে পৌঁছে যাই। আল্লাহ, সানজিদাকে যেন অফিসে পাই। সানজিদা যে আমাকে ভুল বুঝছে। অফিসের ভিতরে গিয়ে আঙ্কেলের রুমে যাই। আঙ্কেল আমাকে 203 নম্বর রুমে নিয়ে যেতে বলে। একটা লোককে দিয়ে আমাকে নিয়ে যায় 203 নম্বর রুমে। তারপর তিনি চলে যায়। আমি সেখানে দাঁড়িয়ে না থেকে ভিতরে যাই। আসতে পারি? কোনো কথা নাই। আমি চেয়ে দেখি সানজিদা ভিতরে বসে আছে। আমাকে দেখে দাঁড়িয়ে যাই। আমাকে ভিতরে আসতে বলে ইশারায়। অসহায় ভাবে আমি সানজিদার দিকে তাকিয়ে থাকি। বসো তুমি। আমি বসলাম। তুমি এখানে কেন? না মানে চাকরি দরকার তো, তাই চাকরির জন্য। এখানে যে তোমার চাকরি দিব না আমি। প্লিজ আমাকে মাফ করে দাও। দেখো সেদিনকার সবকিছু কথা সব জান্নাত ম্যাডামের বলে দেওয়া। আমি নিজে সেই কথাগুলো বলি নাই। আমি কি তোর কাছে সেগুলো শুনতে চাইছি? আর যদি আব্বা যে পদে তোমাকে চাকরি দিয়েছে সেটা আমি দিব না। এখন থেকে আমার সেক্রেটারি হিসেবে চাকরি করা লাগবে। আচ্ছা আচ্ছা করব। তাহলে চাকরি দেওয়া যায়। আচ্ছা সানজিদা, তুমি এখন আমাকে ভালোবাসো না? এটা কোনো পার্ক না, ওকে? না মানে তোমার সাথে কিছু কথা ছিল আমার। আমার সাথে আবার তোমার কি কথা? আর তুমি তো আমার সাথে ভালোবাসার অভিনয় করছো। না আমি তোমার সাথে কোনো ভালোবাসার অভিনয় করি নাই। আমার সাথে আসো। আমি সানজিদার পিছন পিছন যাইতে থাকি। সানজিদা আঙ্কেলের রুমে যাই, গিয়ে কথা বলে আবার আসে। চলো আমার সাথে। আমি সানজিদার সাথে যাই। সানজিদা আমাকে বাইরে নিয়ে আসে, এসে গাড়িতে উঠতে বলে। আমি গাড়িতে উঠি। তারপর সানজিদা গাড়ি চালাতে লাগে। একটা জায়গায় নিয়ে আসে আমাকে সানজিদা। সেখানে নেমে দেখি জান্নাত ম্যাডামও। দেখি এখানে আছে। কারণ কি? সানজিদা আমাকে এখানে নিয়ে আসলো কেন? আমাকে সানজিদা টানতে টানতে জান্নাত ম্যাডামের কাছে নিয়ে গেল। জান্নাত ম্যাডাম আমাকে দেখে আমার দিকে তাকিয়ে আছে। কি হচ্ছে আমি কিছুই বুঝতেছি না। জান্নাত, তুই জনিকে ভালোবাসিস তাই না? হ্যাঁ, আমি জনিকে ভালোবাসি, তাই তো তোর কাছে আসতে দিতাম না জনিকে। সানজিদা তখন আমার হাত ধরে জান্নাত ম্যাডামের সামনে নিয়ে আসে। জনি, তুমি কাকে ভালোবাসো? আমি তোমাকে ভালোবাসি সানজিদা। সানজিদা তখন তার পা থেকে জুতা খুলে আমার গালে 2টা বাড়ি দেয়। আগের মায়ের দাগ এখনো যায়নি, ক্ষত আছেই। তার উপর আবার আঘাত করার কারণে গাল দিয়ে রক্ত পড়তে থাকে। সানজিদা আমাকে মারলো। তুই জনিকে মারলি কেন? জনি এখন আমার সেক্রেটারি, আমি যা মনে হয় তাই করতে পারি। তুইও একদিন জনিকে মারছিলি। আমি ভালোবাসি বলে আমার জন্য জনিকে কত আঘাত করছিস। আর আজ আমি জনিকে মারলাম, তার কারণ হলো তুই জনিকে ভালোবাসিস বলে। দেখ জনির গাল দিয়ে কতটা রক্ত পড়তেছে, ভালো করে দেখ। দেখ জনির গাল দিয়ে কতটা রক্ত পড়তেছে, ভালো করে দেখ। তুই জনিকে মারলি কেন? তাও আবার আমি যাকে ভালোবাসি তাকে আমার সামনে মারলি। আমি জনিকে মারলাম তোর জন্য। আমার জন্য মানে? আর তোর সাহস কেমনে হলো জনিকে মারার? জান্নাত তখন আমার কাছে আসে, এসে আমার হাতটা ধরে। জনি চলো বাড়িতে, দেখো তোমার গাল দিয়ে রক্ত পড়তেছে। জনির গাল দিয়ে রক্ত পড়লে তোর কষ্ট হয় কেন রে? আমার কষ্ট হবে না? আমি যাকে ভালোবাসি তাকে অন্য কেউ আঘাত করছে, আমার কষ্ট হবে না? চলো জনি এখান থেকে। আমি জান্নাতের কাছ থেকে আমার হাতটা ছাড়িয়ে নিলাম। আপনি কেন আমার হাত ধরেছেন? শুধুমাত্র আপনার কারণে আমার এই অবস্থা। আপনি আমাকে ভালোবাসেন? এটা জাস্ট একটা ফান।
আজকে বলবেন ভালোবাসি, কালকে বলবেন ঘৃণা করি। আর আপনি এমন মেয়ে যে কিনা জিদের বসে কি থেকে কি করে বসেন নিজেই জানেন না। আগে আপনি আমাকে কারণে অকারণে মারতেন, কোনো একটু ভুল হলেই আমাকে কত কি করতেন। তখন তো দেখি নাই যে আবার পরে আদর করতে। আগে শুধু মেরেই যেতেন আমাকে। তখন আপনার মনে প্রাণে একটু আমার জন্য কোনো ভালোবাসা দেখতে পাই নাই। আর আজ আমাকে অন্য কেউ আঘাত করছে বলে ভালোবাসা দেখাচ্ছেন। জান্নাত ম্যাডাম আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। আমি সেখান থেকে একটু সরতেই জান্নাত ম্যাডাম আবারও আমার হাতটা ধরলো। আমি দেখি যে ম্যাডাম আবার আমার হাতটা ধরছে। আমি হাতটা ছাড়াতে যাব, তখন জান্নাত আমাকে জড়িয়ে ধরে শক্ত করে। আপনি আমাকে জড়িয়ে কেন ধরলেন? আপনি এই ছোট লোকটাকে কেন জড়িয়ে ধরলেন? ছাড়ুন বলছি। আমি তোমাকে ভালোবাসি এখন অনেক, তাই ধরছি। আর আমাকে আগের সকল কিছুর জন্য মাফ করে দাও। আমি জান্নাতকে ছাড়াতে পারতেছি না, শক্ত করে ধরেছে। তাই আপনি আমাকে ছাড়বেন, না হলে কিন্তু। তুমি যাই করো, আমি তোমাকে ছাড়বো না। সানজিদা তখন জান্নাতের হাত ধরে আর আমার কাছ থেকে ছাড়ায়। তুই আমাকে জনির কাছ থেকে ছাড়ালি কেন? আমার সামনে তুই জনিকে কেন জড়িয়ে ধরলি? আমি জনিকে যা মনে হয় তাই করব, তাতে তোর কি? সেটা তুই এখন পারবি না। জনি, চল, আমার সাথে কাজ আছে। না জনি, তুমি যাবে না। তুমি এখন আমার সাথে যাবে। চলো তো জনি, জান্নাতের কথা শুনো না। আমি তখন সানজিদার সাথে যাইতে থাকি। জান্নাত তখন আমার হাতটা ধরে। আমি হাতটা ছাড়িয়ে নেই, ঝটকা মেরে তারপর সানজিদার সাথে যেতে থাকি। পিছনে তাকিয়ে দেখি জান্নাত কান্না করতেছে। জান্নাত ম্যাডাম, আপনি আমাকে আমার উপর যে অত্যাচার করছেন তার জন্য আজ আপনাকে কান্না করতে হচ্ছে। আপনি আরো কাঁদবেন। আপনার জিদের জন্য আপনাকে আরো অনেক কান্না করতে হবে। জনি, গাড়িতে উঠো। আমি গাড়িতে উঠলাম। সানজিদা গাড়ি চালাতে লাগলো। তারপর কিছুটা দূর যেতেই সানজিদা গাড়িটা থামালো আর আমার দিকে তাকালো। দেখে যে গালে রক্ত লেগে আছে। তখন সানজিদা আমার গালে হাত দেয়। আমি সানজিদার হাতটা সরিয়ে দেই। কি হলো? হাত সরলে কেন আমার? তুমিও তো দেখছি জান্নাত ম্যাডামের থেকে কম না। তুমি জান্নাতের উপর শোধ তোলার জন্য এখন আমাকে ব্যবহার করতেছো। আগে জান্নাত আমাকে মারতো, তুমি আমাকে ভালোবাসতে। আর এখন জান্নাত ভালোবাসে, তুমি আমাকে মারো। আমি শুধু জান্নাতের বুঝালাম যে যাকে ভালোবাসি তাকে নিজের সামনে কেউ মারলে কেমন লাগে, সেটা আমি জান্নাতকে বুঝালাম। জান্নাত আর সানজিদা, তোমাদের দুজনের মাঝে কোনো ব্যবধান নাই। তোমরা বড় লোকের মেয়ে বলে গরিবদেরকে যেমন ইচ্ছা তেমন ভাবে নাচাতে পারো। তোমরা দুজনে শোধ তোলার জন্য আমাকে ব্যবহার করতেছো। যত রকম মাইর আঘাত সব আমাকে করতেছো। আমি কি তোমাদের কোনোদিন কোনো কিছু করছি যে আমাকে তোমরা দুজনে ব্যবহার করতেছো? আমাকে মাফ করো। আমি কিছু বললাম না। তারপর অফিসে আসলাম। জনি, আমার সাথে আসো। আমি গেলাম সানজিদার সাথে। সানজিদা তার রুমে গেল আমাকে নিয়ে। তারপর আমাকে ব্যান্ডেজ করানোর জন্য নার্সকে ডাক দিল। নার্স আসলো, এসে আমার মুখের ক্ষত জায়গায় মেডিসিন দিল, ব্যান্ডেজ করতে চাইলো। আমি দিলাম না করতে। আর জান্নাত ও সানজিদার দুজনের প্রতি আমার ঘৃণা হচ্ছে। তারা দুজনে তাদের কাজের জন্য আমাকে ব্যবহার করতেছে। জনি, চলো, বাসায় যাব। আমি মাথা নাড়ালাম। তারপর সানজিদার সাথে যেতে লাগলাম। গাড়িতে উঠে পড়লাম। সানজিদা চালাতে লাগলো। কিছু দূর এসেই আমি বললাম, সানজিদা, গাড়িটা থামাও। কেন? আমি তো বাসায় যাব, তুমি আমাকে নামিয়ে দাও। আচ্ছা, আর কালকে কিন্তু এসে পড়বে সময় মতো। আমি মাথা নাড়ালাম। তারপর আমি নেমে গেলাম। সানজিদা চলে গেল। আমি রাস্তায় একা একা হাঁটতে থাকি। আমি এখন কি করব? কি করলে আমি স্বাধীন মতো চলতে পারবো? তারপর ধীরে ধীরে জান্নাত ম্যাডামের বাড়িতে আসলাম। এসে আমার রুমে যাই। গিয়ে আয়নার সামনে যাই। গিয়ে অবাক হয়ে যাই, মুখের কি অবস্থা। নিজেকে নিজেই চিনতে পারি না। ফ্রেশ হতে চাই। তারপর ফ্রেশ হয়ে রুমে এসে দেখি জান্নাত ম্যাডাম আমার রুমে এসেছে।
আর বিছানায় বসে আছে। আপনি এখানে কেন? আমাকে দেখে জান্নাত সোজা জড়িয়ে ধরে। হুট করে জড়িয়ে ধরায় ভারসাম্য ঠিক রাখতে পারি না, পড়ে যাই বিছানার উপর। জান্নাত আমার উপর আছে। আমি তখন তাড়াতাড়ি করে উঠতে যাই। জান্নাত তখন আমাকে শক্ত করে জড়িয়ে ধরে থাকে। ম্যাডামের শরীরের ছোঁয়ায় শরীরে কেমন যেন একটা অনুভব হয়। তখনই আবার আগের সকল ঘটনা মনে পড়ে যায়। তখন জোর করেই আমি ম্যাডামকে বিছানায় ফেলে আমি উঠে পড়ি। আপনি কি পেয়েছেনটা কি? আমি যে তোমাকে ভালোবাসি। আপনার ভালোবাসা আপনার কাছে রাখেন। আমি হলাম ছোট লোক একটা। আপনার এটা ভালোবাসা নয়। আর আপনি ভাবলেন কি করে এই ছোট লোকের সাথে প্রেম করবেন? আপনার তো একটা স্ট্যাটাস আছে, তাই না? না, লাগবে না আর স্ট্যাটাস। আমার আপনার মতো একটা অহংকারী মেয়ের সাথে কথা বলতেই আমার ইচ্ছে করে না। স্ট্যাটাস, আমাকে মাফ করে দাও। আমি তো আপনার যোগ্য না। আর আপনি কেন আমার সাথে ঝুলে আছেন? আপনাকে ভালোবাসা এটা আমার সম্ভব না। তুই আমাকে ভালোবাসিস না মানে আমি আদায় করে ছাড়বো ভালোবাসা। আর সানজিদার সাথে যেন তোকে না দেখি, তাহলে কিন্তু। আপনার সাহস কি করে হলো আমার কলারটা ধরার? আর আপনি আমার সাথে রাগীভাবে কথা বলতেছেন। আপনার অহংকারটাই দেখি এখনো আছে। প্লিজ জনি, আমাকে ভালোবাসো না। আপনার অহংকার আর রাগের কারণেই এখন এরকম হয়েছে। আপনি তো এমন যে রাগের চোটে আমাকে কতই না মারছেন, আর এখন তাকেই ভালোবাসেন। আপনি এখন আমাকে আপনাকে ভালোবাসতে বলছেন। আর আপনি আমাকে এখন কোনো রকম জোর গলায় কথা বলবেন না, তাহলে আমি এখান থেকে চলে যেতে বাধ্য হব। আর আমার থাকার জায়গার অভাব নাই। সাজিদাকে বললে সাজিদার বাড়িতেই আমাকে থাকতে দিবে। প্লিজ জনি, আমি তোমাকে আর কোনো আঘাত করব না, কোনো রকম অহংকারী দেখাবো না, শুধু ভালোবাসো। আমি একদিন আপনাকে বলেছিলাম আপনার এই সকল অপমান আর অহংকার এর জন্য একদিন কাঁদবেন। সেটাই কিন্তু আজ হচ্ছে। দেখছেন আপনি, তার জন্য আজ কাঁদছেন। আর তখন আপনি বলছেন আমি কখনো কাঁদবো না, চলে যান আমার রুম থেকে। জান্নাত তখন আবার আমাকে জড়িয়ে ধরে। ছি, আপনি এমন একটা নোংরা মেয়ে, আমার জানা ছিল না। এটা বলে আমি রুম থেকে বাইর হয়ে আসলাম। জান্নাত ম্যাডাম আমাকে কেন ভালোবাসে? কি জন্য আমাকে ভালোবাসে? নাকি আমাকে আবার অপমান করার জন্য প্রেমের অভিনয় করতেছে? জান্নাত, হায় রে জান্নাত ম্যাডাম, আপনি কি না কি করতে পারেন। আবার এখন আপনি বলছেন যে আমাকে ভালোবাসেন। আপনার কোনো কথা আমার বিশ্বাস হয় না। আমি রুম থেকে বাহির হয়ে মায়ের রুমে যাই। আয় বাবা, আশেক। কি করো মা? কিছু না বাবা, বসেক আমার পাশে। আমি মায়ের পাশে বসলাম। বসে মায়ের কোলে মাথাটা রাখলাম। জান্নাত আমার পাশে এসে আমার গা ঘেঁষে মায়ের কোলেতে মাথাটা রাখলো। আমি সংকোচে আছি। জান্নাত ম্যাডাম তো আমার পাশে শুয়ে আমার দিকে শুধু চাপতেছে। আমি কিছু বলতে পারতেছি না। কিছুক্ষণ পর আমি উঠে গেলাম। মা, আমি এখন যাই। আচ্ছা বাবা, যা। আমি কিছু বুঝতেছি না। জান্নাত আমাকে কেন ভালোবাসে? আমি তো একটা গরিব ছোট লোক, সাধারণ একটা ছেলে। ম্যাডাম কি আমাকে আসলেই ভালোবাসে নাকি অভিনয়? অপরদিকে সানজিদাও যেন কেমন হয়ে গেছে। তাদের দুজনের মধ্যে আমাকে নিয়েই সকল রকম রহস্য। জান্নাত ম্যাডাম, আপনি আমাকে যত যাই কিছু করেন না কেন, আমি যে আপনাকে এখন আর বিশ্বাস করি না, আর আপনাকে বিশ্বাস করব না। বিছানায় শুয়ে ভাবতেছে এগুলো। দরজায় কে যেন টোকা দিল। আমি গিয়ে দরজাটা খুললাম। জান্নাত ম্যাডাম আপনাকে ডাকতেছে তার রুমে এখনই। আমি আবার দরজাটা লাগিয়ে শুয়ে পড়লাম। কয়েক মিনিট পর আবার কে যেন দরজায় টোকা দিল। আমি গিয়ে খুললাম। ম্যাডাম আপনাকে এখনই যেতে বলল। আচ্ছা, আমি যাচ্ছি। তারপর জান্নাত ম্যাডামের রুমের কাছে গেলাম। আসতে পারি ম্যাডাম? আমার রুমে আসতে এখন আর যে তোমার পারমিশন লাগবে না, তুমি যখন ইচ্ছে হয় তখনই আসবে। হাসালেন আপনি আমাকে। কেন কেন? একদিন অনুমতি না নিয়ে রুমে প্রবেশ করছিলাম, তার জন্য আপনি আমাকে অপমান, মাইর আরো কত কি করছেন। আর আজ বলছেন রুমে প্রবেশ করতে হলে অনুমতি নিতে হবে না। যা হোক, আপনি আমাকে কেন ডাকলেন? কয়বার ডাকার জন্য পাঠাইছি, এত দেরি করে আসলা কেন?
আমি এখন তো আর আপনার সেক্রেটারি না যে আসবো। এখন বলুন কেন আমাকে ডাকলেন? কেন ডাকলাম মানে? তোমাকে দেখবো বলে ডাকলাম। এই ছোট লোকটাকে দেখে কি করবেন? এখন তো তুমি ছোট লোক না, আর আগে সকল কিছুর জন্য ক্ষমা করো। আপনি তো কোনো দোষ ভুল কিছু করেন নাই, তাহলে ক্ষমা কেন করব? আমি আগে অনেক কিছু করছি তোমার সাথে, মাফ করো প্লিজ। আমি ঝটকা মেরে হাতটা ছাড়িয়ে নিলাম। আপনার এমন সব কথা আমার শুনতে ইচ্ছে করে না। দরজার কাছে আসতেই জান্নাত আমাকে পিছন থেকে জড়িয়ে ধরল। প্লিজ তুমি যেও না, আমার কথাটা শুনে যাও। আমি তখন দাঁড়ালাম। আমাকে ছেড়ে দেন, আর কি বলার আছে বলুন। আসো। আর আমাকে জড়িয়ে ধরলো। আপনি আমাকে জড়িয়ে কেন ধরেন? ছাড়েন তো আমাকে। আমি ধরবো না তো কে ধরবে? আপনি আমাকে ছাড়েন বলছি, না হলে কিন্তু। না হলে কি? এখন তুমি আমার রুমে আছো, এখন যদি তুমি আমাকে ছাড়াতে চাও তাহলে কিন্তু খারাপই হবে। তুমি যদি এখন আমাকে শক্ত করে জড়িয়ে না ধরো তাহলে আমি কিন্তু চিৎকার করব আর বলবো তুমি আমার সাথে উল্টাপাল্টা কিছু করতে চাচ্ছ। কি যাতা বলছেন? ছাড়ুন আমাকে। আমাকে শক্ত করে জড়িয়ে ধরো, না হলে কিন্তু আমি চিৎকার দিব আর সকলে এসে যাবে, কিন্তু তখন তোমার কি হবে? তাই বলছি আমাকে জড়িয়ে ধরো। কি হলো, ধরো আমাকে জড়িয়ে। আমি ধীরে ধীরে ম্যাডামকে জড়িয়ে ধরলাম। আমি সবকিছু করতে পারি, এখন থেকে যেন আমার কথার অবাধ্য না হয়, তাহলে কিন্তু। এটা বলে আমার বুকের দিকে তাকিয়ে হাসতে থাকে। আমি তখন অবাক দৃষ্টিতে জান্নাতের দিকে তাকিয়ে আছি। আপনি এমন একটা বাজে মেয়ে আমার জানা ছিল না। আমি তোমাকে যে ভালোবাসি জনি। কিসের ভালোবাসা? হ্যাঁ, আমি এতটা ছোট লোক, না আছে আমার টাকা, না আছে ঘর। আমি একটা এতিম ছেলে। আমার মা বাবা ভাই বোন আমি যে কে আমি নিজেই জানি না। আমার পরিবারকে, কোথায় আমার জন্ম, আর আপনি তাকেই ভালোবাসেন? আঙ্কেল যদি শুনতে পাই তাহলে আমার অনেক বিপদ। তাও আমি তোমাকে ভালোবাসি। আমি তো আপনাকে ভালোবাসি না। কেন কেন কেন? তুমি আমাকে ভালোবাসো না? আমি যে সানজিদাকে ভালোবাসি। আমি তোমাকেই চাই। সরি, মাফ করবেন, আমাকে আপনি কখনো পাবেন না। এ বলে আমি বাইরে চলে আসলাম। জান্নাত ম্যাডাম আমাকে ভালোবাসে কেন? কোন কারণে ভালোবাসে? সানজিদা আমাকে, আমি সানজিদাকে ভালোবাসি। তখন জান্নাত ম্যাডাম তার জন্য আমার সাথে কত কি করেছে, আমাকে তখন কতটা মাইর দিয়েছে, কিন্তু এখন আমাকে জান্নাত ম্যাডাম ভালোবাসে। আমি জান্নাত ম্যাডামের আগের সকল কথা মনে করতেছি। কিছুক্ষণ পর মায়ের রুমে যাই, গিয়ে দেখি জান্নাত আর মা রুমে আছে। জান্নাত মায়ের বুকে শুয়ে আছে। আমি ভিতরে গেলাম। আঙ্কেল তখন রুমে আসলো। মা, আমি আমার রুমে গেলাম, কেমন? মা যাও। জনি, আমার রুমে আসো, কথা আছে তোমার সাথে। যাও বাবা, দেখো তো আমার মেয়েটা কি বলে। আচ্ছা মা, যাইতেছি, কেমন? তারপর আমি জান্নাত ম্যাডামের রুমের দিকে যাই। আসবো ম্যাডাম? তোমাকে না বলছি আমার রুমে আসতে এখন তোমার পারমিশন নিতে হবে না, আর আমাকে ম্যাডাম বলবে না, জান্নাত বলে ডাকবা। সরি, মাফ করবেন জান্নাত আপু। কি, তুই আমাকে আপু বললি কেন? আপুই তো আপনি আমার। কি আপু, তাই না? আমাকে ধাক্কা দেয়, ধাক্কা দিতেই আছে। একসময় জান্নাতের ধাক্কা খাওয়ার ভারসাম্য ঠিক রাখতে পারলাম না, পড়ে গেলাম। আমার মাথাটা গিয়ে ওয়ালের সাথে ধাক্কা লাগলো। প্রচুর ব্যথা পেলাম মাথায়, আর নিচে পড়ে গেলাম। জান্নাত তখন আমার কাছে আসলো, আমাকে ধরতে যাবে। আমি মাথায় ব্যথা পেয়ে কথা বলতে পারতেছি না। তখন জান্নাত ম্যাডাম আমাকে ধরলো। আমি জান্নাত ম্যাডামের হাতটা সরিয়ে দিলাম আর কষ্ট করে উঠি। জান্নাত ম্যাডামের রুম থেকে চলে আসলাম। আমার রুমে এসে দরজাটা লাগিয়ে দিলাম। জান্নাত বাইরে থেকে আমাকে দরজাটা খুলতে বলতেছে, আমি খুলতেছি না। জান্নাত ম্যাডাম অনেক বলতেছে দরজা খুলতে, আমি খুলিলাম না। রাতে যে কখন ঘুমিয়েছি জানি না। সকালে উঠে মায়ের রুমে গেলাম, মা নাই রুমে। তখন রান্না করে গেলাম, গিয়ে দেখি মা রান্না করতেছে। মা, অনেক খিদে লাগছে। ও বসো বাবা, আমি খাবার দিতেছি। মা খাবার দিল, খেয়ে বাহির হলাম সানজিদার অফিসে। জনি, তুমি আসছো? হুম। চলো জনি, বাইরে যাবে। চলো। সানজিদা আমাকে সাথে নিয়ে একটা দামি রেস্টুরেন্টে গেল। তারপর দুজনে একসাথে বসলাম। সানজিদা খাবার অর্ডার দিল আর আমার পাশে এসে আমার হাতটা ধরে টান দিয়ে সানজিদার কাছে নিল। কয়েক মিনিট পর, কি
জান্নাত, কি করিস? কি বলবি তাড়াতাড়ি বল, তোর সাথে কথা বলার ইচ্ছা নাই আমার। ভিডিও কলে আয় এখনই, মাত্র 2 মিনিট। ওকে। তারপর সঞ্জিতা জান্নাতকে ভিডিও কল করলো। তখন আমার দিকে মোবাইল ধরলো না। সঞ্জিতা কি বলবি তাড়াতাড়ি বল। সঞ্জিতা তখন আমাকে জড়িয়ে ধরলো। তখন মোবাইলের ক্যামেরা আমাদের দুজনের দিকে ধরলো। তারপর সঞ্জিতা আমাকে একটা চুমু দিল। জান্নাত ম্যাডাম এটা দেখে রাগে ফায়ার। ওই, তুই জনিকে ছেড়ে দে বলছি, না হলে কিন্তু খারাপই হবে। রাগ তোর, ছেড়ে দেয়া। সানজিদা খারাপ হচ্ছে কিন্তু, জনিকে ছাড়। আর তোরা এখন কোথায় বল। না তা বলবো না, ওকে বাই, রাখি কেমন, এটা বলল। আর আমার ঠোঁটে ছোট্ট একটা চুমু দিল, যেটা দেখে জান্নাত রাগের চোটে মোবাইলটা আছাড় মারল। সঞ্জিতা মোবাইলটা রেখে, জনি কেমন দিলাম? আমি তোমাকে খাইয়ে দিতেছি, কেমন? ওকে। বিকেল 5টার সময় ছুটি হলো। তারপর সঞ্জিদা আর আমি বাহির হলাম, হয়ে গাড়িতে করে আসলাম। এসে নেমে গেলাম। কাল তাহলে দেখা হবে। ওকে। সঞ্জিদা চলে গেল। জানি না ম্যাডাম আমার সাথে আজ কি করবে। ধীরে ধীরে উপরে উঠে আমার রুমের কাছে যাব, তখন জনি, তোমার সাথে কথা আছে, রুমে আসো আমার। আচ্ছা আসছি মা। তারপর মায়ের রুমে যাই। গিয়ে দেখি আঙ্কেল জান্নাতও আছে। জান্নাত ফুলে আছে, মুখ দেখে বোঝা যায়। বলো মা। যা বলবো তাতে রাজি হতে হবে কিন্তু। মা হব। আর আমি তো কখনো তোমার কথার অবাধ্য হই নাই। জান্নাতের বাবা চাই তুমি জান্নাতকে বিয়ে করো। কি বলছো মা? বাবা, তুই জান্নাতকে বিয়ে কর, আর জান্নাত তোকে ভালোবাসে। কি বলছো মা? বাবা, আমি চাই তুমি জান্নাতকে বিয়ে করো, আর জান্নাতও চাই তোমাকে বিয়ে করতে। কোথায় আপনারা আর কোথায় আমি? এটা তো হয় না। জনি, রাজি হয়ে যা বাবা। আমি কালকে জানাবো, আজকে রাতটা আমাকে ভাবতে দাও মা। আচ্ছা, তুমি তাহলে আজকের রাতটা ভাববে, কালকে জানাবে, পরশুদিন তোমাদের বিয়ে হবে। ঠিক আছে। কি করি এখন? আমার যে সঞ্জিদার সাথে কথা বলা লাগবে। আমি এখন কেমন করে সঞ্জিদার সাথে কথা বলি? আমার কাছে যে মোবাইল নাই। আমি এখন কি করি? মাথায় হাত দিয়ে কান্না করতেছি। কি ব্যাপার, তুমি কান্না করতেছো কেন? আমি কিছু বললাম না। কি হলো বলো, কেন কান্না করতেছো? আচ্ছা, আমি আপনার কি করেছি যে কারণে আমার সবকিছু কেড়ে নিতেছেন? তুমি তো আমার কোনো ক্ষতি তো করো নাই, আর আমি তোমাকে ভালোবাসি, তাই তো তোমাকে বিয়ে করব। আমি তো আপনাকে ভালোবাসি না। এটা দেখা যাবে ভালোবাসো নাকি ভালোবাসো না। আপনি জানেন যে সঞ্জিদা আমাকে, আর আমি সঞ্জিদাকে ভালোবাসি। তুমি যেভাবে সঞ্জিতাকে ভালোবেসেছিলে সেই রকম করে সঞ্জিতাকে ভুলে যাও। না, আমি যে কষ্ট দিতে পারবো না। জান্নাত আমার রুম থেকে চলে গেল, আর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে, তাহলে বলো বাবা, এখন তুমি কি রাজি? মা আমি রাজি। তোমরা বিয়ের ব্যবস্থা করো। জান্নাত ম্যাডাম কথাটা শুনে আঙ্কেল মায়ের সামনে আমাকে জড়িয়ে ধরলো। আমি জানি তুমি রাজি হবে। আমি জান্নাত ম্যাডামকে আমার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে রুম থেকে চলে আসতে লাগলাম। কই যাও তুমি? সঞ্জিতার সাথে দেখা করতে যাই। আমিও যাব। আপনাকে কেন নিয়ে যাব? আমি এটা বলে চলে আসলাম। সঞ্জিতাকে কেমনে বলি যে আমি জান্নাত ম্যাডামকে বিয়ে করতে যাইতেছি? যদি শুনে তাহলে সঞ্জিতা ঠিক থাকতে পারবে কি? দেখি সঞ্জিতা বসে আছে, আমাকে দেখে দৌড় দিয়ে আমার কাছে আসলো। তুমি জান্নাতকে বিয়ে কেন করবে? সঞ্জিতা জানলো কেমনে? তাহলে কি জান্নাত বলেছে সঞ্জিতাকে? কি হলো বলো, তুমি জান্নাতকে কেন বিয়ে করবে? মা আমাকে এমন ভাবে বলেছে, আমি না করতে পারি নাই। কিন্তু আমি শুধু তোমাকে ভালোবাসি। তুমি এটা কেন করলে? জনি এখন আমার হবু স্বামী, তাই তোর এখানে আর চাকরি করবে না, আর তুই জনির সাথে কখনো দেখা করবি না। জান্নাত ম্যাডাম এখানে কেমনে আসলো? আর সঞ্জিতা তাহলে খবর পেয়েছে? সেটা জান্নাত ম্যাডাম তাহলে সঞ্জিতাকে বলেছে? সঞ্জিতা সেখানে বসে অনেক কান্না করতেছে, বুকের ভিতর খুব কষ্ট হচ্ছে। জান্নাত আমাকে টেনে গাড়ির ভিতর নিল আর গাড়ি চালাতে লাগলো। আমি চুপ করে বসে রইলাম, চোখ দিয়ে পানি পড়তেছে। বাসার কাছে গাড়িটা এসে পড়লো।
জান্নাত ম্যাডাম আমার হাত ধরে গাড়ি থেকে নামালো। আমি জান্নাত ম্যাডামের হাতটা ছাড়িয়ে আমার রুমে আসলাম। এসে দরজা লাগিয়ে কান্না করতে লাগলাম। জনি, দরজাটা খুলো। আমি কোনো কথা বলিলাম না। কি হলো? দরজাটা খুলতে বলছি না? সরি, মাফ করবেন, আমি খুলবো না দরজা, আপনি যান। রাত দেখিয়ে জান্নাত ম্যাডাম চলে গেল। আমি বিছানায় শুয়ে রইলাম। দুপুরবেলা জনি, জনি, দরজা খোলো। আমি কোনো কিছু বলতেছি না। জনি, জনি, কি হয়েছে বাবা তোর? দরজা আটকে কি করিস? দরজা খোল। আমি তখন দরজাটা খুললাম। কি হয়েছে মা? দরজা লাগিয়ে কি করিস? ঘুমাচ্ছিলাম। কেন, কি হয়েছে? কিছু না, কিন্তু তোর চোখ খোলা কেন? না মানে এমনি মা। ও, এটা বলে মা চলে গেল। আমার কথা তুই শুনছিস না কেন? আমি কোনো কথা বললাম না, ভিতরে চলে আসলাম। কি হলো? আমার কথার উত্তর কই? আপনি জানতো আপনার সাথে আমার কথা বলতে ইচ্ছে করতেছে না। চুপ, একদম চুপ। আমি চুপ করে রইলাম। আমি জান্নাতকে কোনোদিনও বউ হিসেবে মানব না। আমার সামনে বউ সেজে বসে আছে জান্নাত, সানজিদাও আসছে, কিন্তু আমি সানজিদার সাথে কোনোভাবে কথা বলতে পারতেছি না। সানজিদা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি সানজিদার দিকে তাকাই, তখন সানজিদার চোখে পানি দেখতে পাই। জান্নাত এটা দেখে ফেলে। তখন জান্নাত আমার হাত ধরে টান দিয়ে তার পাশে নিয়ে যায়। সবাই জান্নাতের কাণ্ড দেখে অবাক। বিয়ে পড়ানো শেষে জান্নাতকে সবাই নিয়ে গেল। আমি সেখান থেকে ছাদে চলে গেলাম। ছাদে মনে হয় কেউ আসছে। ভালো করে তাকিয়ে দেখি যে সানজিদা। সানজিদাকে দেখে আমার খুব খারাপ লাগতেছে। সানজিদা এসে সোজা আমাকে জড়িয়ে ধরলো আর কান্না করতে লাগলো। আমিও যে সানজিদাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। তুমি দেখো, আমি জান্নাতকে বইয়ের অধিকার দিব না। সানজিদা আমার দিকে তাকিয়ে আছে। তুমি ভালো থেকো জনি, আর আমাকে ভুলে যেও আমি যে শুধু তোমাকে চাই সানজিদা। না, এটা আর হবার নয়, আর হবেও না কোনোদিন। তুমি আমাকে যেটুকু ভালোবাসতে, সেইটুকু ভালোবাসা জান্নাতকে দিবে। সানজিদা চলে গেল। আমি ছাদে রইলাম। তার কিছুক্ষণ পর, কি রে বাবা, কি করিস? না মা, তেমন কিছুই না। তাহলে যা, আমার মেয়েটা যে একা বসে আছে। মা, যাইতেছি। তারপর আমি জান্নাতের রুমের কাছে আসলাম। দরজাটা খুলে ভিতরে গেলাম। জান্নাত দেখি বউ সেজে বসে আছে। দেখতে খুবই সুন্দর লাগতেছে আগের দিনের থেকে, কিন্তু আমার যে তাকে দেখে ঘৃণা হচ্ছে। এমনই জেদি মেয়ে তিনি। আমি ভিতরে যাওয়ায় জান্নাত আমার কাছে আসলো আর এসে আমাকে সালাম করলো। আমি কোনো কিছু না বলে ম্যাডামের সোফাতে গেলাম আর সেখানে শুইলাম। মাথাটা প্রচুর ব্যথা করতেছে। কি হলো? তুমি সোফাতে কেন? আপনি বিছানায় শুয়ে পড়েন। তখন জান্নাত আমার কাছে আসলো আর আমার হাতটা ধরলো। তুমি আমার স্বামী, তুমি আমার সাথে থাকবে। আমি কখনো আপনাকে বউ হিসেবে মানব না। জান্নাত তখন আমার দিকে তাকিয়ে রইলো আর আমাকে জড়িয়ে ধরলো। প্লিজ, আমাকে আগের সব কিছুর ঘটনার জন্য মাফ করে দাও। আমি তোমাকে এখন অনেক ভালোবাসি। শুনুন তো আপনি, আপনাকে না আমার এখন অসহ্য লাগতেছে। ওই চুপ। আজ আমাদের বাসর রাত। এটা আমাদের জীবনের সবচেয়ে ভালো একটা রাত, আর আমি এখন সেই রাতে ঘুমাবো। কখনোই না। আর তুমি আমার স্বামী, আমি যা মনে হয় তাই করতে পারি তোমার সাথে। দেখুন, আমার মাথাটা খুব ব্যথা করতেছে, আপনি আমার উপর থেকে সরেন। ওই চুপ করো। আমি এখন আমার স্বামীকে আদর করতেছি। জান্নাত আমার কোনো কথা শুনতেছে না। আমাকে আর শক্ত করে জড়িয়ে ধরে আমার ঠোঁটে জান্নাত ঠোঁট রাখলো। 5 মিনিট পর ছাড়লো। ছাড়েন তো আমাকে, আপনার সাথে আমার থাকতে মন চায় না। এখন যদি তুই উঠিস না, তাহলে তোর খবর আছে। কি? আমি তো আপনার যোগ্য না। আপনি আমার থেকে যে ভালো ছেলে পাইতেন। তোকে একদিন বলছি না, আমার শুধু তোকে দরকার, অন্যকে চাই না। আমি তোকে যে অনেক ভালোবাসি। মাফ করবেন, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আমি যখন তোমার বউ, প্লিজ সানজিদাকে ভুলে যাও। কোনো দিনও না, আমি সানজিদাকে ভুলতে পারবো না। আমি এখন আর তোকে সানজিদার সাথে কথা বলতে দিব না। যদি তুই সানজিদার সাথে কথা বলিস না, তাহলে সেদিন আমি যে কি করব আমি নিজেও জানি না। আপনি তাছাড়া আর কি করবেন? আমি আপনার কাছে যেদিন থেকে আসছি সেদিন থেকে দেখতেছি আপনি কতটা অহংকারী মেয়ে। চুপ চুপ, চল।
এখন আমার সাথে শুবি। আগে ভালো হন, তারপর না হয় দেখা যাবে। এটা বলে আমি সেখানে সোফাতে শুইলাম। আর কখন যে ঘুমিয়েছি মনে নাই। সকালে ঘুম ভাঙলো, ভালো করে তাকিয়ে দেখি জান্নাত আবার এখন আমার বুকে চুপটি মেরে শুয়ে আছে, আমাকে জড়িয়ে ধরে। আমি তখন ঠাস ঠাস করে 2টা চড় মারি। জান্নাত তখন লাফ দিয়ে উঠে যায়। আমাকে মারলা কেন? আমাকে এভাবে জড়িয়ে ধরেছেন কেন? তারপর বাহির হলাম, হয়ে সঞ্জিতার বাড়িতে যাইতে লাগলাম। সঞ্জিতা আমাকে দেখে শুয়া থেকে উঠে পড়ে। তুমি এখানে কেন? আমি এখানে, দেখো আমি জান্নাতের সাথে থাকতে পারবো না, আমি তোমাকে চাই। কি বলছো আবুল তাবুল? জান্নাত এখন তোমার বউ, আর আমি চাই না যে জান্নাত আমার জন্য কষ্ট পাক। তুমি চলে যাও। দেখো আমি কিন্তু আর পারতেছি না এত কষ্ট নিতে, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। দেখো জনি, তুমি এখন অন্যের স্বামী, আর সবচেয়ে বড় হলো তুমি আমার বেস্ট বান্ধবীর স্বামী। জান্নাত তোমাকে যে অনেক ভালোবাসে, তুমি আর আমার কাছে আসবে না। আর যদি আসো আমার সাথে দেখা করতে, তাহলে আমার মরা মুখ দেখবে। কি বলছো তুমি সঞ্জিদা? প্লিজ তুমি এমন করো না। না, এখন তুমি চলে যাও, আর কোনো দিন আমার সাথে দেখা করতে আসবে না। সঞ্জিদা যে আমাকে ভালোবাসতো, তাহলে এখন কেন আমাকে ভুলে যেতে বলতেছে? আমি সঞ্জিদার বাড়ি থেকে চলে আসলাম, রাস্তায় হাঁটতেছি। আরে জনি যে কই গিয়েছিল? ওহ আপু, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? জি ভালো আছি। তারপর আপুর সাথে কথা বলতে বলতে আপুদের বাড়িতে গেলাম। জনি তুমি বসো, আমি আসতাছি। আপু আসো, খাবার রেডি, খাবে? তারপর খাবার খেতে গেলাম। সবাইকে দেখতেছি, ভাইয়া কই, আঙ্কেল কই? তোমার ভাইকে তো কলেজের জন্য 1 মাসের জন্য বিদেশ গেছে, আর বাবাও। ও জানো জনি, আমার না একটা ভাই ছিল, এখন তোমার সমান হতো, কিন্তু না ছোটবেলায় হারিয়ে গেছে। আমি আপুর কথাটা শুনে অবাক। জানো, আমাদের যদি সেই ভাই আমাদের কাছে থাকতো তাহলে কত ভালো হতো। আচ্ছা আপু, এখন তো আমি আছি। আপু তোমাকে এখন কিছু কথা বলি। সেটা হলো, আমি যে বাড়িতে থাকতাম না, সেখানে যে মেয়েটা পার্সোনাল সেক্রেটারি ছিলাম না, তার কথা তো তুমি জানো। তুমি তো তার সকল কিছুই আমাকে বলেছো। আচ্ছা আপু, সেই মেয়েটা না এখন আমার বউ, কিন্তু আমি তাকে চেয়ে মানতে পারতেছি না। কি বলছো? সে এখন তোমার বউ? আর কেমনে হলো? আমি সকল ঘটনা আপুকে বললাম। কি বলো? সঞ্জিদা তোমাকে ভালোবাসে? আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি সঞ্জিদাকে চিনি, আর সঞ্জিদাও আমাকে চেনে। আমি সঞ্জিদার সাথে কথা বলবানি। পাশের রুম থেকে কান্নার আওয়াজ পাইলাম। আপু, কে কান্না করে? আম্মু কান্না করতেছে আমার সেই হারিয়ে যাওয়া ভাইয়ের ছবিটা হাতে নিয়ে। আর মা না, সেই ভাইয়ার জন্য প্রতিদিন কান্না করে। আন্টি একটা ছবি নিয়ে বুকে রেখে কান্না করতেছে। আন্টি কান্না করবেন না, দেখবেন আপনি একদিন তাকে খুঁজে পাবেন। তাই যেন হয় বাবা। আমি অনেক বোঝালাম আন্টিকে, কিন্তু তখন আন্টিকে হাসাতে পারলাম না। সন্তান হারানোর ব্যথার কারণে তিনি কতটা অসুস্থ, সারাক্ষণ তার কথাই মনে হয় চিন্তা করে। আন্টির কান্না থামানোর পর আন্টি ওয়াশরুমে যায়। আমার সেই হারিয়ে যাওয়া ছোট্ট ভাইটাকে দেখবা? এই নাও তার ফটো। আমি ছবিটা হাতে নিলাম। যখন ছবিটা দেখলাম তখন অবাক হয়ে গেলাম। আমার কাছে আমার ছোটবেলার সময় যে ছবিটা আমি এখনো পকেটে দিয়ে ঘুরি, সেই ছবিটা আর এটা একদম মিল। আমার ছবি নিয়ে আন্টি কান্না করে কেন? তাহলে আমি কি তাদের হারিয়ে যাওয়া ছেলে? ছবিটা দেখে আমার চোখ দিয়ে পানি পড়তেছে। কি হলো, তুমি কান্না করতেছো কেন? আচ্ছা, আজ তাহলে আমি যাই। আচ্ছা যাও। জান্নাত আমাকে দেখা মাত্র আমার কাছে আসলো। কই গেছিলা তুমি? আমাকে কেন একবারও বলে গেলে না কেন? আমি বাইরে গিয়েছিলাম। জনি, আসো খাবে, আমি তোমার জন্য না খেয়ে আছি। আমি মায়ের রুমে গেলাম। জনি, কই গেছিলি বাবা সকালে? মা, একটু বাইরে গিয়েছিলাম। তোকে কত খুঁজলাম, একবার বলে যাবি না? মা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। বাবা কর। আমাকে তুমি কোথায় পাইছো?
আমি তো তোমার পেটের সন্তান না, আমাকে তুমি কেমন করে পেলে? আগে তো কোনোদিন এই কথা বলিস নাই, আজ কেন বলছিস? আমার এখন দরকার তাই। প্লিজ বলো, আমাকে তুমি কোথায় পেয়েছো? বলছি তাহলে শোন। সেদিন জান্নাতের বাবা আমাকে বাসা থেকে বাহির করে দেয়, তখন আমি এই বাসা থেকে বাহির হয়ে যাই। তারপর আমি বাহির হই, কিন্তু কই যাব? আমার যে যাবার আর কোনো জায়গা নেই। তখন রাত 8টা বাজে, আমি একা একা রাস্তায় হাঁটছি। তখন আমার কানে কারোর কান্নার আওয়াজ আসে, যে ছোট একটা বাচ্চা কান্না করছে। তখন আমি সেদিকে যাই, গিয়ে দেখি একটা ছোট বাচ্চা কান্না করছে। সেই বাচ্চাটা হলি তুই, আর তোর গলায় সুন্দর একটা রকেট ছিল। কই সেই লকেট? আমাকে দেখাও না। পরে দেখাবানি। তাহলে আজ রাতে দেখাবে, আর কালকে তোমাকে আমার সাথে এক জায়গায় যেতে হবে। কই যেতে হবে? যেখানেই হোক, তুমি কালকে আমার সাথে যাবে। তখনই বলবো কেন যাইতেছো সেখানে। আচ্ছা বাবা, চল এখন তাহলে। সকাল থেকে মনে হয় না খেয়ে আছিস। না মা, আমি এক জায়গায় গিয়েছিলাম, তখন খেয়েছি। আচ্ছা তাও চল না, তোকে ছাড়া খাবো? আচ্ছা চলো। তারপর সবাই খেতে বসলাম। খেতে শেষ হলে আমি চলে গেলাম বাহিরে। এসে আমি চলে গেলাম মায়ের রুমে। মা আমাকে দেখে, আয় বাবা আয়। মা, সেটা বাহির করছো? বাবা, এই যে দেখ। তারপর মায়ের রুম থেকে চলে আসলাম, আমার রুমে যাইতে থাকি। তখন জান্নাত আমার হাত ধরে। জনি, কই যাও? ওদিকে। আমার রুমে যাই। চুপ, চল এখন আমার সাথে শুবি। জান্নাত হাত ধরে আমাকে তার রুমে নিয়ে বসিয়ে রাখে। কিছুক্ষণ পর জান্নাত আসলো, হাতে গ্লাসটা রেখে আমার কাছে আসলো। তুমি এখানে কেন? আমি তো তোমার সাথে থাকবো না। আচ্ছা যাও, মাঝখানে কুলবালিশ দিব। না, তাও আমি যাব না। চলো চলো না প্লিজ, মাঝখানে তো কুলবালিশ থাকবেই। যাচ্ছি। তারপর আমি বিছানায় গেলাম, গিয়ে শুইলাম। এই নাও, তোমাকে এই দুধ খেতে বলেছে। আমি খাবো না, আপনি খেয়ে ফেলেন। মা তোমাকে খেতে বলেছে, খেয়ে নাও না। আচ্ছা দিন তাহলে। তারপর দুধটুকু খেলাম, তারপর আবার শুয়ে পড়লাম। দুধটা খাওয়ার জন্য মাথাটা কেমন যেন করতেছে। জান্নাত এসে পাশে শুয়ে পড়লো। আপনি দুধে কিছু বিছিয়েছেন নাকি? মাথাটা এরকম করতেছে কেন? কই, কিছু তো মিশাইনি। তাহলে এমন হচ্ছে কেন? মাথাটা কেমন যেন করতেছে। আচ্ছা আসো আমার কাছে, আমি তোমার মাথাটা টিপে দিই। না থাক, লাগবে না, ঘুমিয়ে পড়েন আপনি। চুপ, একদম চুপ, আসো বলছি না। এটা বলে আর আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি ছাড়ানোর চেষ্টা করলাম, পারলাম না। আমি দুধের সাথে নেশার ওষুধ মিশিয়েছি, তুমি এখন আমার কাছ থেকে যেতে পারবে না। আমি এখন যা বলবো তাই শুনতে হবে তোমার। আমি তখন মাথা নাড়ালাম। আমাকে তাহলে শক্ত করে জড়িয়ে ধরো। আমি জান্নাতকে শক্ত করে জড়িয়ে ধরলাম। জান্নাত তখন আমাকে চুমু খেতে লাগলো। আমি আর কন্ট্রোলে থাকতে পারলাম না। সকালে যখন ঘুম ভাঙলো আমার, তখন দেখি জান্নাত আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আমি জান্নাতকে শক্ত করে জড়িয়ে ধরে আছি। ভালো করে তাকিয়ে দেখি যে জান্নাতের শরীরে আর আমার শরীরে কোনো কাপড় নাই। কাপড়বিহীন দুজনা জড়িয়ে ধরে আছি। কি মিস্টার, আমার কাছে তো আসতেই চাও না, তাহলে আজ রাতে যেভাবে আমাকে আদর করলে? কি ফালতু কথা বলতেছেন আপনি? দুধে নেশার ওষুধ মিশিয়েছিলেন? আমি আমার স্বামীর ভালোবাসা আদর করেছি আজ রাতে। ছি, আপনি এমন একটা খারাপ পেয়ে। আমি ওয়াশরুমে গিয়ে গোসল শেষ করে বাহির হতে যাব। এখন কি করি? আমি তো কোনো কাপড় নিয়ে আসিনি যে পরবো, আর এখানে তো কোনো কাপড় নাই। তাহলে কি পরবো? উপায় না পেয়ে এই যে শুনছেন। শুনতেছি। আমার একটা কাপড় দেন না, পরবো। আচ্ছা দিতেছি, দরজাটা খোলো আর নাও কাপড়। আমি দরজা একটু খুলে কাপড়টা নেওয়ার জন্য যখন হাতটা দেই, তখন জান্নাত জোর করে দরজায় টান দেয় আর ভিতরে ঢুকে যায়। আর জান্নাত আমাকে জড়িয়ে ধরে চুমু খেতে থাকে। আমি কোনোভাবেই জান্নাতকে ছাড়াতে পারতেছি না। আমি ওদিকে কন্ট্রোল করতে পারতেছি না। জান্নাত যখন আমাকে চুমু খাচ্ছে, আমি তখন সুযোগ বুঝে আমার হাতটা উঠিয়ে ঠাস 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 করে কয়েকটা চড় মারলাম। জান্নাত তখন থেমে যায় চুমু খাওয়া। আমি জান্নাতকে সেখানে ফেলে মায়ের রুমে আসলাম। মা, কি করো? কিছু না রে বাবা। কালকে কি বলেছিলাম মনে আছে? বাবা মনে আছে। আচ্ছা বাবা চল। জান্নাত মা, আমি না জন্নির সাথে এক জায়গায় যাচ্ছি, তুমি বাসায় থাকো কেমন? তোমার সমস্যা হলে আমাকে ফোন করে জানাবে।
আমিও যাব মা তোমাদের সাথে। না না, তোমার যাওয়া লাগবে না। না আমি যাব মা। মা কিছু বলো না। আচ্ছা আচ্ছা, রেডি হয়ে আসেন। আমি রেডি তো। তাহলে চলো। গাড়ির কাছে গেলাম, আমি গাড়ি চালাবো, মা পিছনে বসলো। জান্নাত তুমি যাও পিছনে মায়ের কাছে। মা আমি সামনে বসলাম। বসো মা, বসো। গাড়ি চালাতে লাগলাম। আচ্ছা আমরা কোথায় যাইতেছি? গেলেই দেখতে পারবেন। তারপর এসে পড়লাম, সবাই নেমে গেলাম। নেমে বাসার দিকে তাকিয়ে দেখি আপুর বোন মিষ্টি দৌড়ে আসতেছে আমাদের দিকে। সোজা এসে আমাকে জড়িয়ে ধরলো মিষ্টি। ভাইয়া তুমি কেমন আছো? আপু আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো। জনি আসছো? আসো ভিতরে আসো, আপনারাও আসেন ভিতরে। তারপর সবাই ভিতরে গেলাম আর বসলাম। তা জনি কিসের জন্য আমাকে এখানে নিয়ে আসছো? আমি মাকে একদম ধীরে কানের কাছে গিয়ে বললাম, ওই যে দেখতেছো না মিষ্টির মা, সেই মাটাই যে আমার আসল মা। আমি কালকে এখানে আসছিলাম, কিন্তু সে আমার ছোটবেলার ছবি নিয়ে কান্না করছে। আর তখন আমি মিষ্টির কাছে ও তার কাছে শুনি এটা তাদের ছেলে, ছোটবেলায় হারিয়ে গেছে। মা আমার কথা শুনে অবাক, দেখলাম চোখে পানি। কি হলো মা, তুমি একটু কথা বলো না? বলছি। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি। বলো। শুনো, আপনাদের ছেলে ছোটবেলায় হারিয়ে গেছে, আমি কি দেখতে পারি সেই যে ছেলে আপনাদের হারিয়ে গেছে তার কোনো ছবি? আনতাছি। তারপর এনে মায়ের কাছে ছবিটা দিলে মা সেই ছবিটা দেখে ওটা থেকে দাঁড়িয়ে গেল। আপনার সাথে আমার কিছু কথা আছে, পাশের রুমে চলেন। চলো। আমি ভাবতেছি আমাকে কি তারা বিশ্বাস করবে যে আমি তাদের সন্তান? তখন মিষ্টির মা এসে আমাকে জড়িয়ে ধরলো, আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল আর আমাকে চুমু খেতে লাগলো। বাবা তুই আমার ছেলে? তাহলে আগে বললি না কেন? জানিস তোর জন্য আমি এতটা বছর কতটা চোখের জল ফেলেছি। মা আমি কালকে তোমার সেই ছবিটা দেখি, তখন আমি জানি, কিন্তু আমি কালকে বলি নাই। যদি বিশ্বাস না করো। তুই বোকা, তুই বলতেই পারতিস। জান্নাত তো এগুলো দেখতেছে আর হা করে দাঁড়িয়ে আছে। তুমি তাহলে আমার ছেলে, তপু এর বউ? না মা, আমি তো জনির বউ। তপুকে? আরে বোকা, জনিকে যে তোমার মা নাম রাখছে জনি, আর আমরা রাখছিলাম তপু। আমি আজ অনেক সুখী। আজ থেকে আমার দুটো মা, যখন তখন যে কোনো বাড়িতে থাকতে পারবো। আমার বড় আপুর কাছে আমি গেলাম, গিয়ে আপুর পাশে বসলাম। আপু এখনো কান্না করতেছে, জানি না কি জন্য কান্না করতেছে, কিন্তু আমি শিওর যে এটা দুঃখের কান্না নয়, সুখের কান্না। ভাই জানিস, তোকে হারিয়ে মা পাগলের মতো হয়ে গেছিল। আজ দেখ তাকিয়ে কতটা খুশি লাগছে। বাবাও তোকে দেখে খুশি হবে। মিষ্টি তখন দৌড়ে আসে। আপু ভাইয়া তোমরা দুজনে পয়সা, ভাবি শুধু আমাকে আদর করে, তোমরা করো না। জান্নাত তুমি এখানে আসো। জি আপু। বসো এখানে। জান্নাত তখন আমার পাশে বসলো। আমি সকল কিছু শুনেছি জনির কাছ থেকে। আর কোনো সময় কারোর সাথে কোনো খারাপ কিছু করবে না, কেমন? জি আপু, আমাকে মাফ করে দিও। যেন জনি তার জন্য বোঝাবেন জনিকে। ছি, কান্না করতে নেই, কেমন? আপু। তারপর আরো অনেক কথা বলছে। আচ্ছা মা, আমি কিন্তু দিনে অনেকবার যাব তোমার কাছে। বাবা। কয়েকদিন পর। জনি তুমি আমার সাথে কেন ভালো করে কথা বলো না? আমাকে কেন ভালোবাসো না? আমাকে কেন তোমার বুকে নিয়ে ঘুমাও না? সবকিছুর উত্তর একটাই, আমি যে আপনাকে ভালোবাসি না। চুপ, একদম চুপ। তুমি তো আমাকে ভালোবাসো না, তাই আমি না হয় ভালোবাসাটা আদায় করি। আমি তখন জান্নাতকে ছাড়িয়ে ঠাস ঠাস করে কয়েকটা চড় মারলাম। আপনি পেয়েছেন নাকি? আপনি যখন ইচ্ছা তখন যাই বলবেন তাই করতে হবে, মানতে হবে? আমার কাছ থেকে সানজিদাকে কেড়ে নিয়ে এখন রোমান্টিক কথা দেখাইতেছেন? আমি কোনো রোমান্টিকতা দেখাইতেছি না, আমি তোমাকে ভালোবাসি, তাই তো আমি তোমাকে আমার আপন করে নিয়েছি। তুমি এখনো কেন সানজিদার নাম বলো? সানজিদা তোমাকে যেরকম ভালোবাসে আমি তোমাকে তার চেয়ে বেশি ভালোবাসবো। আমার আপনার ভালোবাসা লাগবে না। আমি যে তোমাকে ভালোবাসি তাই বলেছি, তুমি কেন আমাকে ভালোবাসো না? একবার সানজিদাকে যেমন ভালোবাসো
তেমনি আমাকে সেই রকম করে ভালোবাসো না। দেখো, আমার সবটুকু ভালোবাসা দিয়ে আগের সকল কিছু ভুলিয়ে দেব। আপনাকে আমি কখনো ভালোবাসবো না। আর কিছুদিন পর তো সানজিদার বিয়ে, তাও সেটা হলো আমার ভাই অন্তরের সাথে। আর সানজিদাও রাজি অন্তরকে বিয়ে করতে। তাহলে যদি সানজিদা বিয়ে করে, তাহলে তুমি কেন আমাকে স্বামীর অধিকার দিবা না বলো? সানজিদা একমাত্র আপনার জন্য বিয়েতে রাজি হয়েছে, না হলে হতো না। আমি এটা ভালো করেই জানি। যখন আপনার সেক্রেটারি হিসেবে আসি, তখন তো আপনার মনে কোনো ভালোবাসা ছিল না। আপনি তখন আমাকে মারতেন, তখন আমাকে অপমান করতেন। একদিন তো আপনার পায়ের স্যান্ডেল দিয়ে এমনভাবে আমাকে আঘাত করেছেন, সেটা আমি সহ্য করতে পারি নাই, তাই সরে যাই। কিন্তু আপনি তখন দারোয়ান দিয়ে ধরিয়ে আমাকে মারছেন। তখন তো আপনার মনে কোনো ভালোবাসা দেখি নাই, শুধু জিদ, অহংকার, আরো কত কি, শুধু তখন সেটাই দেখছি। আমি তার জন্য মাফ চাচ্ছি, কিন্তু আমাকে মাফ করো আগে সকল কিছু ঘটনার জন্য। আর আমাকে তোমার বউয়ের অধিকার দাও। আমি না তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। ওকে, আমাকে কয়েকটা দিন সময় দেন, তারপর না হয় দেখা যাবে। আমি রুমে বসে আছি। আসবো কি? যেটার জন্য এসেছিলাম। জনি, তুমি যে মেয়েকে একবার আমার সাথে হাসপাতালে দেখা করতে নিয়ে গেছিলে না, সেই মেয়ের সাথে যে আমার ছোট ছেলের বিয়ে ঠিক করা আছে, সেই ছোট থেকে। এখন জনি, তুমি তো জানো সানজিদা কেমন মেয়ে, তাহলে অন্তরের সাথে মানাবে কেমন? আমি এক ধ্যানে মায়ের দিকে তাকিয়ে রইলাম। আমি কেমনে কি বলবো? আমি যে সানজিদাকে ভালোবাসি, এখন মাকে কি বলি? যদি উল্টাপাল্টা কিছু বলি তাহলে যে সবাই আমাকে ভুল বুঝবে। না মানে মা, সানজিদা তো অনেক ভালো মেয়ে, আর আমি তো সেটা জানি। অন্তরের সাথে অনেক সুন্দর মানাবে। আপনি আসবেন তো একটু জানাবেন তো বেন। যার জন্য এসেছি, আগামী মঙ্গলবার আপনাকে যে আমাদের বাড়িতে যেতে হবে। আমার ছেলে বিদেশ থেকে দেশে আসছে, তাই আমার ছেলের বিয়েটা ঠিক করছি, তাই আপনাকে যেতে হবে। আমি তাদের মাঝ থেকে তখন উঠে পড়লাম। মা, আমি আপুর রুমে যাইলাম। আচ্ছা যাও। এসে দেখি আপু বসে আছে। আমি গিয়ে আপুর পাশে বসলাম। আপু আমাকে দেখে, কি ভাইয়া, আসছো? এটা বলে আমার মাথায় হাত রেখে আর মাথায় বিলি কাটতে লাগে। ভাই কান্দিস না, আমি জানি তুই কেন কান্দাছিস। আপু, তুমি জানো না তো, সানজিদার বিয়ে জান্নাতের ভাইয়ের সাথে ঠিক করা ছিল, সেই ছোটবেলা থেকে। দেখ ভাই, মন খারাপের কিছু নাই। আর জান্নাতও তো তোকে ভালোবাসে, তাই জান্নাতকে মেনে নে। আর সানজিদারও তো কোনো দোষ নাই। এখন যদি সানজিদা কিছু করে তোর কাছে আসে, তাহলে কত বড় একটা ঝামেলা হবে। তাই বলছি, সব ভুলে যা। যা করলে এখন ভালো হয় তাই কর, কেমন? আমি মাথা নাড়ালাম। দুই মা একসাথে আপুর রুমে আসলো। এসে আপুরে সানজিদা আর অন্তর বিয়ের সকল কিছু বলল, আর যেতে বলল। তাহলে আমি আজ আসি, বাড়িতে অনেক কাজ, আর জনি আমাকে রেখে আসবে। কালকে সকালে আপনারা আমাদের বাড়িতে যাবেন, কেমন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজ আসি। ওকে, ভালো মতো যাবেন। তারপর মাকে রেখে আমি আবারও এই বাড়িতে আসি। রাতে খাওয়ার পর মা, আপু, আমি শুতে যাই। বাড়িতে আপু, মা আর আমি তাই এক রুমে শুইলাম। তারপর সকালে উঠে ফ্রেশ হয়ে ওই বাড়িতে গেলাম। জনি, তুই যদি মন খারাপ করিস সানজিদার জন্য, তাহলে আমি কান্না করে দিব। আচ্ছা, করব না, কেমন? সবাই চলে এলাম জান্নাতের বাড়িতে। মঙ্গলবার সকলে রেডি হয়ে সানজিদার বাড়িতে রওনা হইতাছি। অন্তর, আমি, জান্নাত, মিষ্টি আপু এর একটা গাড়িতে, আরেক গাড়িতে দুই মা আর বাবা। গাড়িটা এসে সানজিদাদের বাড়ির কাছে এসে থামলো। তারপর সবাই নেমে গেলাম। তারপর সবাই ভিতরে গেলাম। জান্নাত আমার দুই বোন গেল সানজিদার কাছে। আমি, অন্তর দুজনে একসাথে এক জায়গায় বসতে দিছে, সেখানে বসে রইলাম। জনি, সানজিদা দেখতে কেমন হয়েছে? সেই বিদেশ চলে যাওয়ার সময় দেখেছিলাম। আমি অন্তরের কথা শুনে হা হয়ে তাকিয়ে রইলাম। কি হলো বলো না জনি, কেমন দেখতে? আমি অন্তরকে সামনের দিকে তাকাতে বললাম। অন্তর সামনের দিকে তাকিয়ে দেখে যে জান্নাত আর দুই আপু আর একটা মেয়ে
তখন অন্তর সেই মেয়ের দিকে তাকিয়ে রইল, আর সেই মেয়েটা হইল সানজিদা। অন্তর দেখে হা হয়ে তাকিয়ে আছে। তারপর সবাই রুমে আসলো। সানজিদা অন্তরকে একসাথে বসিয়ে আন্টি পরালো। তারপরে সকলে মিলে খেতে বসলাম। খাওয়ার পরে সানজিদা আমাকে তার কাছে ডাকলো। আমি যাই। তখন আমি যাবো তোমার সাথে। সানজিদা কি না কি বলে। আপনার যেতে হবে না। জোর করে আমি রুমের ভিতরে গেলাম। সানজিদা দরজাটা লাগিয়ে দিল, আমার কাছে আসলো। জনি, আমাকে মাফ করে দাও। আমি যে তোমাকে অনেক ভালোবাসি, আগেও যেমন বেসেছি এখনো বাসি। কিন্তু তুমি বিশ্বাস করো, আমি জানতাম না যে জান্নাতের ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক আছে। তুমি জান্নাতকে মেনে নাও, আর জান্নাত তোমাকে যে এখন অনেক ভালোবাসে। তুমি এটা ভেবো না আমি তোমাকে ঠকালাম। ওকে, তুমি যাতে ভালো থাকো তার সবকিছুই আমি করব। এখন বাইরে চলো, আর আমার জন্য কোনো সময় মন খারাপ করবে না। তারপর বাহিরে এসে পড়লাম। এসে আরো অনেকক্ষণ থেকে সবাই বাসায় চলে আসলাম। বাসায় এসে যখন রুমে আসি তখন আচ্ছা, আমি কি এতই বড় অন্যায় করেছি যে আমাকে তুমি তার জন্য এত কষ্ট দিতেছ? আমি তোমার ভালোবাসা পেতে চাই, আমি আমার স্বামীর ভালোবাসা পেতে চাই। তুমি কেন বোঝো না আমি যে এখন তোমাকে অনেক ভালোবাসি? জান্নাত, জান্নাত, এই জান্নাত, কি হলো আপনার? তখন আমি জান্নাতকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। আমি জান্নাতের হাতটা ধরি আর হাতের তালুতে ডলতে থাকি। তারপর পায়ের তালুতে ডলতে থাকি। না, তাও তো কোনো কাজ হচ্ছে না। তখন আমি জান্নাতের মুখের কাছে মুখ নেই। তারপর জান্নাতের ঠোঁটের উপর আমার ঠোঁটটা রাখি আর জান্নাতের মুখে ফু দেই। কয়েকবার দেওয়ার পর আমাকে কেউ 2 হাত দিয়ে জড়িয়ে ধরেছে। আমি তখন জান্নাতের থেকে সরতে যাব, তখন সরতে পারি না। থাকো না আমাকে জড়িয়ে ধরে আমার বুকে। তার মানে এতক্ষণ আপনি অভিনয় করতেছিলেন? না, আমার কি হয়েছিল? আর আমি দেখি তুমি আমাকে আমার উপর থেকে আমার ঠোঁটে তোমার ঠোঁট এক করে আছো, তাই তো আমি তোমাকে জড়িয়ে ধরি। দূর, জোর করে জান্নাতের কাছ থেকে সরে গেলাম। আপনি এমন কেন? মিথ্যা অভিনয় করতে আপনার ভালো লাগে, তাই না? সত্যি বিশ্বাস করো, তখন আমার মাথাটা ঘুরে যায়। তারপর আমার কিছু মনে নেই। তারপর দেখি তুমি আমাকে। আপনাকে আমি বিশ্বাস করি না, সরেন তো। তারপর কখন যে ঘুমাইছি মনে নাই। সকালে যখন ঘুম থেকে উঠি দেখি জান্নাত আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। দেখতে তো অনেক সুন্দর, কিন্তু রাগ আর অহংকারটার জন্য ভালো লাগে না আমার থেকে। জান্নাতকে ছাড়িয়ে উঠে পড়লাম। তারপর ফ্রেশ হলাম। 1 মাস পর অন্তর আর সানজিদার বিয়ের দিন। বাসাভর্তি মানুষজন, সবাই কতটা আনন্দে আছে, কিন্তু আমার মনে কোনো আনন্দ নাই। হায় রে কপাল, আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি সেই এখন পর হয়ে গেল, আর যাকে সবচেয়ে বেশি ঘৃণা করছি সেই এখন আমার বউ। হায় রে দুনিয়া, ভালো লাগতেছে না, তাই রুমে গিয়ে শুইলাম। তুমি এই সময় শুয়ে আছো কেন? এমনি শুয়ে আছি। এমনি এমনি কেউ শুয়ে থাকে? ওঠো বলছি। আমি কিছু বলতেছি না। কি হলো, কথা বলো না কেন? আমি রুম থেকে চলে আসলাম। জান্নাত এক ধ্যানে আমার দিকে তাকিয়ে আছে। এখন বসে আছি সানজিদাদের বাড়িতে, অন্তরের পাশে। সানজিদাকে আমাদের সামনে রাখা হয়েছে। বউ সাজে সানজিদাকে কতটা সুন্দর লাগতেছে। সানজিদার চোখের পানি আমি দেখতে পাচ্ছি। কাজী এসে বিয়ের কাজ শেষ করলো। তারপর সানজিদা আর অন্তরকে একসাথে বসানো হলো। অনেকক্ষণ পর বাসায় যাবার জন্য সকলে গাড়ির কাছে আসলো। অন্তর, তারপর সানজিদা, তারপর আমি। আমার পাশে জান্নাত বসলো গাড়িতে। সানজিদা কান্না করতেছে আমার পাশে বসে। এক মা বাবাকে ফেলে শ্বশুরবাড়ি যাবার আর এর ভালোবাসা হারানোর জন্য গাড়ি ছাড়লো। আমার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি নিচে পড়লো। তখন দেখি কেউ আমার হাতটা চেপে ধরেছে। তাকিয়ে দেখি সানজিদা ধরেছে, আর মাথাটা সানজিদা নাড়ালো। তারপর সানজিদা আমার হাতটা ছেড়ে দিল। এখন যে সানজিদা হাত ধরার অধিকার আমার নাই, সেটা আছে একমাত্র অন্তরের। জান্নাত আমাদের সবকিছু দেখে ফেলে, কিন্তু কোনো কিছু বলে না। জান্নাত রাগ করে রুমে চলে যায়। আমি অন্তরের সাথে বসে আছি, দুজনে কথা বলতেছি। ভাইয়া, জি আপু বলো।
সানজিদা আপু তোমাকে ডাকে। জনি যাও, আর তুমি তো সানজিদাকে আগের থেকেই চিনো, দেখো কি বলে। তুমি আমাকে ডেকেছো? তোমার কাছে আমার একটাই চাওয়া, তুমি আমাকে ভুলে যাবে, আর তুমি জান্নাতকে আমাকে যেরকম ভালোবেসেছিলা সেরকম জান্নাতকে ভালোবাসবা। আমি সানজিদার কথাটা শুনে কিছু না বলে বেরিয়ে আসলাম। খুব খারাপ লাগতেছে, তাই ছাদে যাইতে থাকি। কি বললো তোমাকে সানজিদা? সানজিদা তোমার কথা বললো, এটাই। অন্তর এটা শুনে আমার কাছ থেকে চলে গেলে হেসে আমি ছাদে গেলাম। ভাইয়া কি করো? আপু তুমি এখানে কেন? তোমাকে আসতে দেখলাম তো, তাই আসলাম। ভাইয়া ভাবিরা কান্না করতেছে দেখলাম। ও যাও না, ভাইয়া ভাবিকে আদর করে কান্না থামিয়ে এসো। খুব তো পেকে গেছো দেখতেছি আপু তুমি। আগে ভাবিকে কান্না থামিয়ে আসো, যাও। তুমি এখানে কি করবে? আমি কিছু করব না, চলো তাহলে। চলো। তারপর ছাদ থেকে চলে আসলাম। আমি তখন জান্নাতের কাছে গেলাম, গিয়ে জান্নাতের হাতের উপর আমার হাতটা রাখলাম। জান্নাত তখন চেয়ে দেখে যে আমি তার হাতের উপর হাত রাখছি, তখন হাতটা সরিয়ে নেয় আর শোয়া থেকে উঠে পড়ে। আমি তখন জান্নাতের কাছে যাই আর জান্নাতের হাতটা আবার ধরি, আবার হাতটা ছাড়িয়ে নিল আবার। তুমি কেন আসছো এখানে? যাও, চলে যাও এখান থেকে। কিন্তু কান্না কেন করতেছেন? আমি কেন কান্না করি সেটা মনে হয় তুমি জানো না। তুমি আমার স্বামী, কিন্তু তা জানতেও সেদিন আন্টির পরাণের দিন রুমে ডেকে কেন তোমাকে জড়িয়ে ধরলো, কোন কারণে? আবার আজ গাড়িতে কেন দুজনে চোখে চোখে কথা বললে, হাত চেপে ধরো? ও, এই সব কিছুর কারণে সানজিদাকে এখন দেখতে পারো না, কিন্তু তুমি যে সকল কিছু ভুল দেখেছো। সেদিন সানজিদা আমাকে রুমে ডাকে আর বলে তোমাকে যেন আমি স্বামীর অধিকার দেই, আমি যেন তোমাকে নিয়ে ভালো মতো সংসার করি, সেই সব কিছু আমাকে বলে। আর আজকে গাড়িতে যেটা দেখলে সেটার কারণ হলো আমি যেন মন খারাপ না করি। আজ যেমন সানজিদা তার স্বামীর ভালোবাসা পাবে, স্বামীর সাথে ভালো মতো সংসার করতে পারে। তুমি আমাকে তোমার স্বামী বানানোর পর থেকে সানজিদা আমাকে তোমার কাছ থেকে কেড়ে নিতে পারতো, কিন্তু করে না। কেন জানো? তোমার জন্য। তাই প্রতিদিন সানজিদা নিজে কান্না করে আর ভাবে তুমি যাতে সুখী হও। আচ্ছা, সানজিদা তো অন্যের বউ, তাও কেন তুমি আমাকে এখন ভালোবাসো না? তোমার জিদ, অহংকার, এগুলোর জন্য তুমি আমাকে আগে কারণে অকারণে আমাকে আঘাত করতা, সেই জন্য তোমার প্রতি আমার কোনো রকম ইন্টারেস্ট নাই। আমি তো এখন আগের মতো নেই, এখন আমাকে মেনে নাও না। আমাকে আর কিছুটা দিন সময় দেন। চলো সানজিদার কাছে যাব। না, এখন যাব না। আর আপনি যান, ওই যে অন্তরকে দেখতেছেন, আমি ওইখানে যাই। চুপ, আমার সাথে আসো। আমার হাত ধরে টানতে টানতে সানজিদা রুমের কাছে নিয়ে গেল। সানজিদা রুমে অনেক মেয়ে ছিল। সানজিদা, জান্নাত আর আমাকে দেখে সবাইকে চলে যেতে বলল। সবাই চলে গেল। জান্নাত সানজিদার কাছে গেল আর গিয়ে সানজিদাকে জড়িয়ে ধরলো। সানজিদা ও জান্নাতকে জড়িয়ে ধরলো। আমাকে মাফ করে দে সানজিদা। আরে মাপ চাইতেছিস কেন? জেনেও না জানার ভান করতেছিস? করব, কিন্তু যে শর্ত আছে। কি শর্ত? শর্ত এইটাই যে আজ থেকে জেনে আর না শুনি যে তুই জনির সাথে খারাপ আচরণ করেছিস। জান্নাত তখন সানজিদাকে জড়িয়ে ধরে। সানজিদা তখন আমার কাছে আসে। জনি, আমি চাই জান্নাতকে খুশি দেখতে আর তোমাকেও খুশি দেখতে। আমার কথা না ভেবে তুমি জান্নাতকে নিয়ে সুন্দর করে সংসার করো। আমি